আসসালামু আলাইকুম সবাইকে। শ্রুতিগল্পের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা পড়ব প্রখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস জনম জনম এর তৃতীয় অংশ। আশা করছি সাথেই থাকবেন। ৯। টুকু অনেকক্ষণ পর্যন্ত বুঝতে পারল না সে কোথায় আছে। অন্ধকার এবং অপরিচিত একটা ঘর। সে শুয়ে আছে মেঝেতে, তার গায়ে দুর্গন্ধ, মোটা একটা কাঁথা। সে শুনল ইনিয়ে বিনিয়ে অল্প বয়সী একটা বাচ্চা কাঁদছে। কাদার শব্দ শুনতে শুনতে টুকু চোখ বন্ধ করলো। এই মুহূর্তে সে কিছুই ভাবতে চায় না, ঘুমোতে চায় আরামে। তার শরীর অল্প অল্প কাঁপছে। ঘুম এত আরামের হয় সে আগে কখনো ভাবেনি। এখানে সে কিভাবে এলো? নিজে নিজে নিশ্চয় আসেনি, কেউ এসে দিয়ে গেছে। কতদিন আগে দিয়ে গেছে? ১ দিন, ২ দিন, না ৭ দিন? বাড়ি থেকে যেদিন সে বের হলো সেদিন কি বার ছিল? সোমবার না মঙ্গলবার? এটা কোন কাল? শীত না গ্রীষ্ম? কিছুই মনে পড়ছে না। গায়ের ওপর রাখা মোটা কাঁথা থেকে দুর্গন্ধ আসছে। ঘুমের মধ্যেও সে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, আরও যেন বেশি পাওয়া যাচ্ছে। পেটের ভেতর পাক দিয়ে উঠছে, বমি বমি লাগছে। টুকু দ্বিতীয়বার চোখ মেলল। সঙ্গে সঙ্গে মোটা একটা গলা শোনা গেল। নাম কি তোর? এই, নাম কি রে? টুকু জবাব দিল না। জবাব দেওয়ার আগে লোকটাকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু লোকটা বসেছে এমনভাবে তাকে দেখতে হলে মাথা ঘুরিয়ে তাকাতে হবে। মাথা ঘোরাতে ইচ্ছা করছে না। এই পোলা, এই কিছু খাবি? খাবি? কথা কস না কেন? বউয়া নাকি? এই এই টুকু কথা না বলাই ভালো বিবেচনা করলো। কথা বলতে শুরু করলেই এরা অসংখ্য প্রশ্ন করবে। বাড়ি কোথায়? বাবার নাম কি? কোথায় থাকো? পড়াশোনা করো? কি হয়েছে তোমার? এর চেয়ে এই যে চুপচাপ পড়ে আছে এটাই কি ভালো না? টুকু আগ্রহ করে আশেপাশের জীবনযাত্রা দেখছে। যে লোকটি তার সঙ্গে কথা বলছে তার চেহারা সে এখনো দেখেনি। তার কথা শুনে মনে হচ্ছে বুড়ো কেউ হবে। কথার সঙ্গে সঙ্গে সে খুব কাশছে। এ পোলা, ভুক লাগছে, কিছু খাবি? ও মতির মা, এ পোলারে খাওন দাও। মতির মা ঘরে ঢুকলো, হাতে অ্যালুমিনিয়ামের বাটি এবং চামচ। বাটিতে তরল সবুজ রঙের কি একটা জিনিস। মতির মার পরনে গাঢ় সবুজ রঙের একটা শাড়ি। বয়সও খুব কম। একে দেখে মনে হয় না মতি বলে তার কোনো ছেলে আছে। মতির মা, এ পুলার জবান বন্ধ, তার মুখে তুইলা সারটা খাওয়াইয়া দাও। মতির মা চামচে করে সবুজ রঙের ওই জিনিস টুকুর মুখের কাছে ধরল। মতির মার মুখ ভাবলেশীন। এই ছেলে কিছু খাক না খাক তাতে তার কিছু যায় আসে না। টুকু আগ্রহ করে খেলো। জিনিসটা খেতে ভালো, টক টক এবং প্রচণ্ড ঝাল। মতির মা যতবারই চামচটা মুখের কাছে ধরছে ততবারই তার হাতের চুড়ি টুনটুন করে বাজছে। মেয়েটির হাত ভর্তি লাল রঙের চুড়ি। সবুজ শাড়ি পরা একটি মেয়ের হাতে যদি হাত ভর্তি লাল চুড়ি থাকে তাহলে দেখতে অন্যরকম লাগে। বুড়ো কাস্তে কাস্তে ডাকলো, ও মতির মা। কি? এ পুলার তো জবান বন্ধ, তারে ঘরে আয় না তো দেখি আরেক বিপদে পড়লাম। ফালাই দিয়া হো, পুলার গায়ে জ্বর আছে কিনা দেহ দেহি। মতির মা টুকুর গায়ে হাত না দিয়ে বলল, জ্বর নাই, আর একটা দিন দেহি, তারপরে যেখান থেকে আনছি হেহানে ফালাই থুয়ে আসুম, যা ইচ্ছা করো। টুকু আগ্রহ করে চারদিক লক্ষ্য করছে। এটা নিশ্চয়ই বস্তির কোনো একটা ঘর। চৌকি টৌকির কোনো ব্যবহার নেই। ঘরে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চাটাই বিছানো। যখন যার ইচ্ছা হচ্ছে এসে অনেকক্ষণ ঘুমিয়ে যাচ্ছে। রান্না এবং খাওয়ার ব্যবস্থা বারান্দায়। বিরাট একটা হাঁড়িতে কি যেন রান্না হয়েছে। বাড়ির লোকজন নিজের ইচ্ছা মতো খেয়ে চলে যাচ্ছে। এই পরিবারের লোক কজন টুকু ধরতে চেষ্টা করলো, পারল না। মনে হচ্ছে অনেকগুলো মানুষ। এতগুলো মানুষ মেঝেতে ঘুমাবার জায়গা হয় কিনা কে জানে। এর মধ্যে একটি মেয়ের মনে হয় নতুন বিয়ে হয়েছে। সবাই তাকে নয়া বউ বলছে। মেয়েটা বেশ সেজে গুজে আছে। বিকালের দিকে টুকু বসলো। ঘোর বর্ষা, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। এই ঘরে এক ফোঁটা বৃষ্টির পানি পড়ছে না। এ আনন্দেই বাড়ির মানুষ উল্লাসিত। আদবুড়ো একটা লোক বারবার বলছে, পলিথিনের কাগজ কেমনে মেরামত করলাম দেখছো? 25 টাকা খরচ হয়েছে, কিন্তু আরাম হয়েছে কত টাকার? 25,000 টাকার আরাম। নয়া বউ এ কথায় খিলখিল করে হাসলো। বুড়ো টুকুর দিকে তাকিয়ে বলল, শরীরটা এখন কেমন লাগে? টুকু কিছু বলল না, ভাবলেশীন মুখে তাকিয়ে রইল। পেশাব পায়খানা করবি নাকি? এই পুলা। টুকু তাকিয়ে রইল, চোখের পলক ফেলল না। বুড়ো দুঃখিত মুখে বলল, আহা, জবানটা বন্ধ। ওই পুলা, থাক, শুয়ে থাক। টুকু সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। কে তাকে এখানে এনেছে তা জানতে ইচ্ছা করছে, কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না। কেউ তাকে কিছু বলছেও না। জবান বন্ধ অবস্থায় থাকার খুব মজা। নয়া বউয়ের স্বামী শ্যামলী সিনেমা হলের গেটম্যান। সে বাড়ি ফিরল রাত 12টায়।
টুকুকে দেখে বলল, হারামজাদা এখনো আছে? বুড়ো বলল, গাল বন্ধ করিস না, ওই পোলার জবান বন্ধ, গুঙ্গা পোলা। লোকটা বাড়িতে ঢুকেই শাড়িটা নিয়ে ঘরের কোনায় পর্দা ঘেরা একটা জায়গা তৈরি করে ফেললো। এই ঘরের ছোট কটা বাচ্চা ছাড়া প্রায় সবাই জেগে আছে। সেই সব অগ্রাহ্য করে পর্দা ঘেরা জায়গায় চলে গেল। পর্দার ভেতরে একটা কুপি জ্বলছে বলে এদের দুজনের কালো ছবি পর্দায় পড়ছে। এরা কি করছে না করছে সব পরিষ্কার বোঝা যাচ্ছে। বাড়ির অন্যদের সঙ্গে টুকুও খুব আগ্রহ নিয়ে পর্দার দিকে তাকিয়ে আছে। সমস্ত ব্যাপারটা তার অদ্ভুত লাগছে। পুরো ব্যাপারটা অবশ্য দেখা গেল না। বুড়ো বিরক্ত গলায় বলল, ওই হারামজাদা পুলা, বাতি নিভা, তাড়াতাড়ি বাতি নিভা। বাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল। অপূর্ব ছায়াছবির শেষটা দেখা গেল না বলে টুকুর মনটাই খারাপ হয়ে গেল। সারা রাত বৃষ্টি হলো, তুমুল বৃষ্টি। ঘরের দরজা দিয়ে বৃষ্টির ছাট আসছে, তাতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। টুকুর ঘুম আসছে না, তার চমৎকার লাগছে। মজার মজার সব চিন্তা মাথায় আসছে। সেই সব চিন্তার একটা হচ্ছে, এটা যেন বস্তির কোনো ঘর না, এটা হচ্ছে সমুদ্রগামী জাহাজ। ঝড়ে এই জাহাজের কলকবজা নষ্ট হয়ে গেছে। জাহাজ ভেসে যাচ্ছে নিরুদ্দেশের পথে। জাহাজের যাত্রীরা সবাই মরণাপন্ন, কারণ জাহাজে খাদ্য নেই, পানি নেই। জাহাজের তলানিতে একটা ফুটো হয়েছে, সে ফুটো দিয়ে কলকল করে পানি আসছে। ফুটো বন্ধ করবার চেষ্টা করে লাভ হয়নি। এখন সবাই হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। দুলতে দুলতে জাহাজ এগোচ্ছে। টুকু সত্যি সত্যি এক ধরনের দুলনে অনুভব করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল খুব ভোরে। আকাশে খানিকটা আলো হয়েছে, মেঘ নেই। বৃষ্টি ভেজা টাটকা একটা দিন। টুকু সাবধানে ঘুমন্ত মানুষদের ডিঙিয়ে ঘর থেকে বেরুলো, হাঁটা শুরু করলো। একবারও পেছনে ফিরে তাকালো না। একটা সময় আছে যখন আমাদের পিছন ফিরতে ইচ্ছা করে না। 10। পীর সাহেব বলেছিলেন টুকু 7 দিনের মাথায় ফিরে আসবে, কিন্তু সত্যিই যে 7 দিনের মাথায় টুকু এসে উপস্থিত হবে এই বিশ্বাস হিরুর ছিল না। কাজেই ভোরবেলা দরজা খুলে টুকুকে বারান্দায় বসে থাকতে দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। দেখে দুবার মনে মনে বলল, এ ভেরি গ্রেট পীর সাহেব। মুখে সে অবশ্য রাগ এবং বিরক্তির ভঙ্গি ফুটিয়ে তুলে বলল, টুকু নাকি? একই চেহারা হয়েছে। তুই তো দেখি কঙ্কাল হয়ে গেছিস, স্কেলিটন, শরীর তো হাড্ডি ছাড়া কিছুই দেখছি না। ছিলি কোথায়? টুকু জবাব দিল না। কথা না বলা তার অভ্যাস হয়ে গেছে। হিরু বলল, বাসার সবাই একটা গ্রেট চিন্তার মধ্যে আছে। আমি অবশ্যই চিন্তা করছিলাম না, পীর সাহেব চিন্তা করতে নিষেধ করেছিলেন। কলতা বাজারের পীর, তোকে একদিন নিয়ে যাব হেভি পাওয়ার লোকটার। আমার ধারণা শখানেক জিন তার কাছে আছে, বেশিও হতে পারে। টুকুকে ফিরতে দেখে বাসার কেউ উচ্ছ্বাস প্রকাশ করলো না। মিনু একটি কথাও বললেন না। সকালে খিচুড়ি নাস্তা হলো। সেই খিচুড়ির এক থালা টুকুর সামনে রেখে তিনি কঠিন গলায় বললেন, খা, খেয়ে আমাকে উদ্ধার কর। টুকুর সঙ্গে এই হলো তার প্রথম কথা। তিথি ভাইকে দেখলো কিন্তু কিছু বলল না, হাসলো। সে হাসি চিন্তা দূর হবার হাসি, যা পরিষ্কার বুঝে দেয় টুকু ফিরে আসায় সে খুশি হয়েছে। জালালউদ্দিন রাগী গলায় বকাঝকা করলেন। বকাঝকার ফাঁকে ফাঁকে উপদেশ দিলেন, বাড়ি পালানো হচ্ছে একটা অসুখ। সব অসুখের চিকিৎসা আছে, কিন্তু বাড়ি পালানোর অসুখ এবং ক্যান্সার এ দুটার কোনো চিকিৎসা নেই। একবার যার বাড়ি পালানোর রোগ হয়েছে সে 2 দিন পর পর পালাবে, এটা জানা কথা। তিনি বেশিক্ষণ উপদেশ দিতে পারলেন না, তার ভালো লাগে না। তিনি নিচু গলায় বললেন, ও মিনু, খিচুড়িটা তো অসাধারণ হয়েছে। আতপ চাল ছিল না, তাই না? আতপ চাল ছাড়া এ জিনিস হয় না। আছে নাকি আরো? মিনু বললেন, না। এক হাতা দাও দেখি, মুখের খিদেটা যাচ্ছে না। পেট অবশ্যই ভর্তি, তবু মুখের খিদের একটা ব্যাপার আছে। বললাম তো নাই। ও আচ্ছা, ঠিক আছে, না থাকলে আর কি করার। আচ্ছা, দুপুরেও খিচুড়ি করলে কেমন হয়? আতপ চাল কি আরো আছে? চুপ করো তো। খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কোনো জিনিস আছে? সে জিনিসটা কি? চুপ করো। জালালউদ্দিন চুপ করতে পারলেন না। টুকুকে আবার উপদেশ দিতে শুরু করলেন। বুঝলি টুকু, ঘর হচ্ছে মানুষের মা। শিশু থাকে মায়ের পেটের ভিতর, আমরা থাকি ঘরের পেটের ভিতর। সেই জন্য ঘর হচ্ছে আমাদের মা। ঘর থেকে পালানো মানে মাকে অপমান করা। এই কাজ খবরদার করবি না। মায়ের পেট থেকে যে বের হয়ে যায় সে আর মায়ের পেটে ঢুকতে পারে না, তেমনি ঘর থেকে যে বের হয়ে যায় সে আর ঢুকতে পারে না, বুঝলি? টুকু মাথা নাড়ল। সে যেন এই জটিল ফিলোসফি বুঝতে পেরেছে। তার মাথা নাড়া জালালউদ্দিন দেখতে পেলেন না। তবে টুকু যখন নিজের থালার খিচুড়ি বাবার থালে ঢেলে দিলেন তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। চিকন গলায় বললেন, তুই খাবি না? না। না কেন? জিনিসটা তো ভালো হয়েছে। খিদে নেই। এটুকু খিচুড়ি খেতে খিদে লাগে নাকি? এ তো দেখি পাগলের প্রলাপ। ও মিনু, একটা শুকনো মরিচ কুড়ে এনে দাও তো দেখি। টুকু বসে বসে বাবার খাওয়া দেখলো, তার বড় ভালো লাগলো। দুপুর গেল বজলু ভাইয়ের খোঁজে। বজলু তাকে দেখে আঁতকে উঠে বলল, কি সর্বনাশ!
এ কি অবস্থা তোর, কোথায় ছিলি? টুকু সহজ গলায় বলল, এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যাবি বলে যাবি না? তোর বড় ভাইকে একদিন জিজ্ঞাসা করলাম টুকু কোথায়, সে বলল আমি কি করে বলবো কোথায়, আমি কি ডিটেকটিভ? কি কথার উত্তর? তা তোর স্বাস্থ্যের এই অবস্থা কেন? জ্বর হয়েছিল। কাজের সময় জড়াজড়ি বাঁধিয়ে দিস, আশ্চর্য। তোর জন্য শ্রাবণ সংখ্যার দেয়াল পত্রিকা বের হলো না। শিল্প সাহিত্য এসব তো ছেলে খেলা না। একদিন করবি 10 দিন করবি না তা তো হবে না, কমিটমেন্ট দরকার। দুপুর থেকে টুকু কাজে লেগে গেল। এবারের শ্রাবণ সংখ্যা দেয়াল পত্রিকা নতুন আঙ্গিকে বেরোচ্ছে। পুরো দেয়াল পত্রিকা পলিথিনে কাগজে মুড়ে বৃষ্টির মধ্যে রেখে দেওয়া হবে। শ্রাবণ সংখ্যা পড়তে হলে বৃষ্টিতে ভিজে ভিজে পড়তে হবে। এ অসাধারণ আইডিয়া বজলুর মাথায় এসেছে। এরকম আইডিয়া তার মাথায় প্রায় আসে। সন্ধ্যা না মেলানো পর্যন্ত টুকু দেয়াল পত্রিকার কাজ করলো। সন্ধ্যা মেলাবার পরপর কাউকে কিছু না বলে চলে গেল বস্তির ওই ঘরে। বুড়ো লোকটি বারান্দায় বসে কাঠের চেয়ারে বেতের কাজ করছিল। সে টুকুকে দেখে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, ও মতির মা, ও মতির মা, ওই পুলা আবার আইছে, জবান বন্ধ পুলা। ওই হারামজাদা, তুই কই গেছিলি? আমরা চিন্তায় চিন্তায় অস্থির। ওই পুলা, দেখি এদিকে আয়। শুধু মতির মা না, ঘরের সবাই বেরিয়ে এলো। টুকু এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছুই বুঝতে পারছে না। মতির মা বলল, নয় বউ, ওই পুলাটারে খাওন দাও, এ না খায় সারাদিন কই কই জানি ঘুরছে। নতুন বউ তৎক্ষণাৎ ভাত বেড়ে ফেললো। ভাত এবং ডাটা দিয়ে রান্না করা ছোট মাছের তরকারি। তরকারিতে এমন ঝাল দেওয়া হয়েছে যে মুখে দিলেই চোখে পানি এসে যায়। টুকু সে আগুন ঝাল তরকারি তৃপ্তি করে খেলো। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তার ঘুমের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, তবে সে ঘুমাচ্ছে না, অনেক কষ্টে জেগে আছে। তার এখানে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে শাড়ি দিয়ে ঘেরা অংশে নতুন বউ এবং তার স্বামীর অভিনীত অংশটা দেখা। টুকু মনে মনে আশা করছে আজও যেন কুপি নিভাতে ওরা ভুলে যায়। 11। হিরু বলল, মনটা খুব ব্যাড হয়ে আছে। এনা হেসে ফেলল। হিরু রাগী গলায় বলল, হাসলে কেন? আপনি বললেন মনটা খুব ব্যাড হয়ে আছে, এটা শুনে হাসলাম। বললেই হয় মনটা খারাপ হয়ে আছে। হিরু গম্ভীর হয়ে গেল। এ মেয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলে তাকে কষ্ট দিচ্ছে। অবশ্যই এটাই মেয়েদের নেচার, কোনো না কোনোভাবে মানুষকে কষ্ট দেয়া। ওরা দুজনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। দুজনের দেখা হয়ে গেছে কাকতালীয়ভাবে। হিরু যাচ্ছিল পীর সাহেবের কাছে, বাস স্টপে এসে দেখে এনা। 4-5 দিন চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেনি। পরশুদিন তো প্রায় গোটা দিন এনাদের বাসার সামনে হাঁটাহাঁটি করে কাটালো, লাভ হলো না। আর আজ কিনা দেখা হয়ে গেল বাস স্টপে। এ কি যোগাযোগ? সে মধুস্বরে বলল, যাচ্ছ কোথায় না? যাত্রাবাড়িতে, আমার ছোট চাচার বাড়িতে। যাত্রাবাড়িতে যাচ্ছ? বলো কি, আমিও তো ওইদিকে যাচ্ছি। আমার এক ফ্রেন্ডের বাসা, ক্লোজ ফ্রেন্ড, জন্ডিস হয়ে পড়ে আছে, খবর পাঠিয়েছে যাবার জন্য। মেইন রোডেই বাসা। এনা হেসে ফেলল। হিরো বলল, হাসলে কেন? আপনি যে সারাক্ষণ মিথ্যা বলেন, এজন্য হাসলাম। কি মিথ্যা বললাম? যাত্রাবাড়িতে বন্ধুর কাছে যাওয়ার ব্যাপারটা পুরা মিথ্যা। আমি যদি বলতাম আমি বাসা বোঝাচ্ছি, তাহলে আপনি বলতেন আমিও বাসা বোঝাবো। আপনার এক বন্ধু আছে বাসাবোতে, তার জন্ডিস, এখন তখন অবস্থা। হিরু এনার বুদ্ধি থেকে মুগ্ধ হয়ে গেল। একটু মন খারাপ হলো। এরকম একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করে শেষে কোন যন্ত্রণা হয় কে জানে। বিয়ে না করেও তো উপায় নেই, প্রেম যখন হয়ে গেছে। বাসগুলোতে অসম্ভব ভিড়। পরপর 2টা বাস মিস হলো, চেষ্টা করেও উঠতে পারলো না। হিরুর খুব ইচ্ছা একটা রিক্সা নিয়ে দুজন চলে যায়, গল্প করতে করতে যাওয়া যাবে। তার উপর আছে এনার গা ঘেঁষে বসার আনন্দ। সমস্যা হচ্ছে তার কাছে মাত্র 10টা টাকা আছে। 70 টাকা ছিল। পীর সাহেবের জন্য এক প্যাকেট বেনসন কিনতে গিয়ে 60 টাকা বের হয়ে গেল। অবশ্য কোনো এক দোকানে বেনসনের প্যাকেট বেচে দেওয়া যায়, 40 টাকা বললে ওরা লুফে নেবে। এনা, কি, চলো একটা রিক্সা নিয়ে নিই। এক দানে যাওয়া যাবে না, ভেঙে ভেঙে যেতে হবে। এখান থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে গুলিস্তান, তারপর গুলিস্তান থেকে যাত্রাবাড়ি। হিরুকে অবাক করে দিয়ে এনা বলল, রিক্সা নিয়ে নিন। সত্য বলছো? ট্রুথ? সত্যি। রিক্সা নেবার আগে হিরু বেনসনের প্যাকেট বিক্রি করলো 45 টাকায়। তার মনে একটু খচখচানি লেগেই রইল। পীর সাহেবের জন্য কোনো জিনিস বিক্রি করা ঠিক হলো না। রিক্সায় উঠে সেই খচখচানি দূর হয়ে গেল। এত ভালো লাগলো এনাকে পাশে নিয়ে বসতে। এনা একটা হাত রেখেছে হিরুর ডান পায়ের ওপর। একটা মেয়ে তার হাত রেখেছে হিরুর হাঁটুতে। এতে এত আনন্দ হচ্ছে কেন? হিরুর চোখে পানি এসে যাচ্ছে। হিরু বলল, মনটা খুব খারাপ এনা, খুবই খারাপ। কেন? টুকুকে পাওয়া যাচ্ছে না। টুকু আবার কে? আমার ইয়ঙ্গার ব্রাদার। সে তো অনেক আগেই গেছে। এসেছিল, সকালে এসে সারাদিন থাকলো, সন্ধ্যায় আবার গন। কোথায় গেছে? জানি না কোথায়। পীর সাহেবের কাছে যাব, দেখি উনি কি বলেন।
কিছু একটা হলে আপনি পীর সাহেবের কাছে চলে যান, তাই না? সাংঘাতিক ওনার পাওয়ার। তোমাকে একদিন নিয়ে যাব। পীর সাহেবের কাছে যাওয়ার আমার কোনো শখ নেই। পীর আবার কি, শুধু টাকা নেওয়ার ধান্দা। তবা করায় না, এক্ষুনি তবা করো, ইমিডিয়েট। চুপ করুন তো, আমি তবা টবা কিছু করতে পারবো না। তবা না করলে কিন্তু আমি নেমে যাব। এনা বলল, নেমে যান, আপনাকে কে আটকাচ্ছে? আমি কি দড়িতে আপনাকে বেঁধে রেখেছি? হিরুর রাগ উঠে যাচ্ছে। রাগটা কন্ট্রোল করার জন্য সে সিগারেট ধরালো। এনা বলল, সিগারেট ফেলুন তো, চোখে ছাই পড়ছে। ছাই পড়লে অসুবিধা কি? চোখ কি ক্ষয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ক্ষয়ে যাচ্ছে। তুমি বড় যন্ত্রণা করছো না? আপনি নিজে যন্ত্রণা করছেন, ফেলুন সিগারেট। মেয়ে ছেলের কথায় ফস করে সিগারেট ফেলে দেওয়া খুবই অপমানের ব্যাপার। তবু হিরু সিগারেট ফেলে দিল। দুনিয়াটাই এরকম যে মেয়ে ছেলের মন রক্ষা করে চলতে হয়। এনা বলল, নামার কথা বলে দেখে আবার বসে আছেন, আপনার লজ্জা নেই? এসব করলে কিন্তু সত্যি সত্যি নেমে যাব। বেশ তো, নেমে যান। এই রিক্সা থামো তো, উনি নামবেন। রিক্সা থামলো। হিরো দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বোঝাই যাচ্ছে এই মেয়ে তাকে যন্ত্রণা দেবে, একে বিয়ে করলে জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে। কিন্তু বিয়ে না করে বা উপায় কি? প্রেম বলে কথা, প্রেম না থাকলে এতক্ষণ একটা চট দিয়ে নেমে পড়তো। প্রেমের কারণে চটটা দেওয়া যাচ্ছে না। এনা বলল, কই নামলেন না? মেয়ে ছেলে একা একা যাবে, এজন্য বসে আছি। একা যাওয়া আমার অভ্যাস আছে, আপনি নেমে যান, নেমে গেলেই ভালো। ভালো কেন? আপনাকে আমার অসহ্য লাগছে। অসহ্য লাগার এমন কি করলাম? সিগারেট ফেলতে বলেছ, ফেলে দিয়েছি, মামলা ডিসমিস। কেন খালি খালি কথা বাড়াচ্ছেন? এত বকবক করা শিখলেন কার কাছে? আপনি পীর সাহেবের কাছে? এরপর আর বসে থাকা যায় না। হিরো নেমে গেল। তার মনে ক্ষীণ আশা, রিক্সা থেকে নামা মাত্র এনা তার ভুল বুঝতে পারবে এবং মধুর গলায় বলবে, উঠে আসুন হিরো ভাই। হিরো অবশ্যই সঙ্গে সঙ্গে উঠবে না, এতে মান থাকে না। এনা তখন বলবে, না হয় একটু ভুল করেছি, তাই বলে কি আপনি এমন করবেন? তখন হিরো উঠবে। কারণ মেয়ে ছেলের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না। মেয়ে ছেলের কাজই হচ্ছে ভুল করা, তারা ভুল করবেই। বিবি হাওয়া তাদের পথ দেখিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, এনা কিছুই বলল না। রিক্সা ফরফর করে এগিয়ে চলল। রাগে হিরুর ব্রহ্মতালু চলে গেল। সে মনে মনে 3 বার বলল, হারামজাদি, হারামজাদি, হারামজাদি। এতে রাগ পড়ে গেল। 3 সংখ্যার এই গুণ। রাগ করে 3 বার কোন একটা কথা বলে রাগ পড়ে যায়, মন শান্ত হয়ে আসে। হিরুর মন এখন শান্ত, বেশ অনুশোচনাও হচ্ছে। রিক্সা থেকে নেমে পড়াটা বিরাট বোকামি হয়েছে। ইংরেজিতে যাকে বলে গ্রেট মিস্টেক। বেচারির কাছে রিক্সা ভাড়া আছে কিনা কে জানে, মনে হচ্ছে নেই। বেচারি রিক্সা থেকে নেমে মনটা খারাপ করবে, রিক্সাওয়ালার সঙ্গে খচাখচি করবে। আজকাল রিক্সাওয়ালারা মেয়ে ছেলের সম্মান রেখে কথা বলে না, মেয়ে ছেলেদের সঙ্গে ইচ্ছা করে যেন আরও খারাপ ব্যবহার করে। হিরু একটা চায়ের স্টলে ঢুকে পড়ল। সারাদিন কি করে কাটবে তার একটা পরিকল্পনা করা উচিত। সন্ধ্যাবেলা আরেকবার এনার খোঁজে গেলে কেমন হয়? সঙ্গে একটা চিঠি নিয়ে যাবে। একটা মাত্র লাইন সেখানে লেখা থাকবে। এই লাইনটা এমন লাইন যে পড়া মাত্র মনটা উদাস হয়ে যায়, চোখ হয় ছলছল। এরকম লাইন খুঁজে পাওয়া খুবই কষ্টের। চা খেতে খেতে এটা নিয়ে ভাবা যেতে পারে। আজ হিরুর ভাগ্যটাই খারাপ। কাপ থেকে চা ছলকে পড়ল পাঞ্জাবিতে। চায়ের এ দাগ সহজে উঠবে না। দুধ দিয়ে ধুতে পারলে হয়তো উঠত। এখানে দুধ পাবে কোথায়? হিরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরকম কাজ যে হবে সে জানত। পীর সাহেবের নামে কেনা সিগারেট সে বিক্রি করে দিয়েছে, কাজে একের পর এক অঘটন ঘটবে। এনা যে তাকে রিক্সা থেকে নামিয়ে দিল, এর কারণ তো আর কিছুই না, পীর সাহেবের বদদোয়া। এজন্যই পীর ফকিরের সঙ্গে মেলামেশা কম করতে হয়। সব জিনিসের ভালো মন্দ দুটো দিকই থাকে। পীর ফকিরের সঙ্গে খাতির থাকা যেমন ভালো তেমনি মন্দ। এখন মনে হচ্ছে মন্দটাই বেশি। হিরু উদাস ভঙ্গিতে দ্বিতীয় কাপ চায়ের অর্ডার দিল। 12। জালালউদ্দিন বললেন, কে? তিনি বারান্দায় বসে আছেন। সকাল 9টার মতো বাজে। বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। মিনু গেছেন বাজারে। তিথি কোথায় গেছে তিনি জানেন না, যাবার আগে তাকে বলে যায়নি। হিরু গত রাতে বাড়ি ফেরেনি। টুকু অবশ্য সারা রাত বাড়িতেই ছিল। ভোরবেলা কোথায় বেরিয়ে গেছে। এই ছেলের বড় যন্ত্রণা। কখন আসছে কখন যাচ্ছে কোনো কিছুই ঠিক নেই। শক্ত মারধর করতে পারেন না, এই একটা সমস্যা। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হয় মারের দায়িত্বটুকু তাকেই নিতে হবে, ইচ্ছার বিরুদ্ধেই নিতে হবে। টুকু থাকলে সুবিধা হতো। এই যে লোকটা এতক্ষণ এসেছে, কথা বলছে না, দাঁড়িয়ে আছে, তার ব্যাপারটা কি? টুকু চট করে ধরে ফেলতো। লোকটা কোনো বদ মতলবে এসেছে কিনা কে জানে। জালালউদ্দিন আবার বললেন, কে? লোকটি এবার কথা বলল। তার গলার স্বর নরম এবং সে ইতস্তত ভঙ্গিতে কথা বলছে। কাজে লোকটা সম্ভবত খারাপ না। খারাপ লোক এইভাবে কথা বলে না। আমার নাম দবির।
আমার ছোটখাটো ব্যবসা আছে, আপনি আমাকে চিনবেন না, আমার সঙ্গে আপনার দেখা হয়নি। দেখা হলেও চিনতাম না, আমি চোখে দেখি না। জালালউদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিরাট যন্ত্রণায় আছি রে ভাই। আপনি বাইরের মানুষ, ভেতরের কথা আপনাকে কি বলবো। সামান্য চিকিৎসা করলে অসুখ সারে, সেটা কেউ করাবে না। আপনি কার কাছে এসেছেন? দবির ইতস্তত করে বলল, পরি কিংবা তিথি বলে এখানে কেউ থাকেন? পরি বলে তো কেউ এখানে থাকে না, তবে তিথি আছে, আমার দ্বিতীয় কন্যা, ভালো নাম ইশরাত জাহান। ও কোথায় গেছে জানো? কোথায় গেছে জানেন? জি না, আমাকে কিছু বলে যায়নি। আগে বলতো, এখন আর বলে টলে না, সম্ভবত ওর মাকে বলে গেছে। বসুন, ওর মা এসে পড়বে। ওর মা কাঁচা বাজারে গেছে, ঘরে কাজের লোক নেই, নিজেদের সব করতে হয়। এখানে একটা জল চৌকি আছে, টেনে নিয়ে বসুন। ঘরের ভেতরে চেয়ার আছে, ঘরে তালা দিয়ে গেছে, এজন্য চেয়ার দিতে পারছি না, নিজ গুণে ক্ষমা করবেন। দবির বললেন, আমি বসবো না, কাজ ফেলে এসেছি। আপনি দয়া করে তিথিকে বলবেন আমি এসেছিলাম, নাম বললেই হবে, আমার নাম দবির। তাকে একটু বলবেন যেন আমার বাসায় যায়, আমার স্ত্রীর কিছু কথা আছে তার সঙ্গে, জরুরি কথা। বলবো, অবশ্যই বলবো। বাসার ঠিকানা কি তিথি জানে? জি জানে, তাছাড়া এই কার্ডটা রেখে গেলাম, কার্ডে ঠিকানা লেখা আছে। বলবো, তিথি আসলেই বলবো। তা এসেছেন যখন খানিকক্ষণ বসেই যান, আমার স্ত্রী এসে পড়বেন, তখন চা খেতে পারবেন। কষ্ট করে এসেছেন যখন শুধু মুখেই যাবেন, এটা কেমন কথা? জি না, আজ আর বসবো না। জালালউদ্দিন খানিকক্ষণ দ্বিধাগ্রস্ত থেকে বললেন, ভাই সাহেব, আপনার কাছে সিগারেট আছে? প্যাকেটটা রয়েছে ভেতরে। আমার স্ত্রী ঘরে তালা দিয়ে চলে গেলেন, চাবিটাও নেই, থাকলে আপনাকে বলতাম না। দবির বললেন, সিগারেট তো আমি খাই না, তবে এনে দিচ্ছি। তাহলে দরকার নেই, বাদ দেন, সঙ্গে থাকলে ভিন্ন কথা, কোনো অসুবিধা নেই। জালালউদ্দিন এই অপরিচিত লোকটির ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। লোকটা এক প্যাকেট 5-5 এবং একটি দিয়াশলাইও কিনে দিয়ে গেছেন। শুধু তাই না, একটা সিগারেট ধরিয়ে দিয়ে গেছে। এমন একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে তার মেয়ের পরিচয় আছে, ভাবতেই ভালো লাগছে। এমন চমৎকার একজন মানুষকে চা খাওয়ানো গেল না, এই দুঃখে তিনি খুবই কাতর হয়ে পড়লেন। পরের বার এলে চা এবং চায়ের সঙ্গে দুটো মিষ্টি দিতে হবে, এটুকু ভদ্রতা না করলে খুবই অন্যায় হবে। মিনু চলে এসেছেন, তার পায়ের শব্দ কানে যেতেই জালালউদ্দিন সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেললেন। মেয়েদের মন থাকে সন্দেহে ভরা, হাজারটা প্রশ্ন করবে, কি দরকার? তিনি উৎসাহের সঙ্গে বললেন, বাজারে কি আনলে মিনু? মিনু জবাব দিলেন না। স্বামীর প্রশ্নের জবাব দেওয়া তিনি ইদানিং ছেড়ে দিয়েছেন। মাছ টাছ কিছু পাওয়া গেল? মিনু সেই প্রশ্নের উত্তর দিলেন না। বাজার থেকে রান্নাঘরে ঢুকে গেলেন। জালালউদ্দিন তাতে মন খারাপ করলেন না, খানিকক্ষণ অপেক্ষা করে বললেন, এক ফোঁটা চা দিও তো মিনু, বুকে কফ বসে গেছে। চা কফের জন্য খুবই উপকারী। আমার কথা না, বড় বড় ডাক্তার বলেন। মিনু এ কথায় জাজিয়ে উঠলেন না। এটা খুবই ভালো লক্ষণ, হয়তো চা পাওয়া যাবে। চা এলে চায়ের সঙ্গে একটা সিগারেট ধরাতে হবে। সব জিনিসের একটা অনুপান আছে, চায়ের অনুপান হচ্ছে সিগারেট, দইয়ের অনুপান মিষ্টি। তিথির অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, কিছুতেই সে আর অবাক হয় না। হিরো যদি তাকে কোনোদিন এসে বলে, দেখ তিথি, আমি এখন আকাশে উঠতে পারি, এবং সত্যি সত্যি খানিকক্ষণ উড়ে দেখায়, তাহলেও বোধ হয় তিথি অবাক হবে না। অথচ দবির উদ্দিনের রেখে যাওয়া কার্ড দেখে সে অবাক হলো। এই লোক তার ঠিকানা কোথায় পেল? সে তো কোনো ঠিকানা রেখে আসেনি, তার ঠিকানা তার জানার কথা না। দবির উদ্দিনের স্ত্রী তার সঙ্গে কথা বলতে চান, এ খবরটিও অবাক হবার মতো। তবে তাতে তিথি অবাক হলো না। ভদ্রমহিলা অসুস্থ, তার নিশ্চয় সময় কাটে না। গল্পগুজব করবার জন্য তার কিছু মজার চরিত্র দরকার। তিথির মতো মজার চরিত্র আর কোথায় পাবেন? ওই বাড়িতে তিথির যেতে ইচ্ছা করছে না, তবু হয়তো সে যাবে। দবির উদ্দিন নামের ওই লোক তার ঠিকানা কোথায় পেল এটা জানার জন্য তাকে যেতে হবে। আর যেতে যখন হবেই, তখন আজ গেলে কেমন হয়? তিথি কাপড় বদলালো, হালকা রঙের একটা শাড়ি পরলো, চুলে বেনি করলো, আয়নার দিকে তাকিয়ে ভাবলো, একটু কাজল কি দেবে? চোখের পল্লব ঘেঁষে হালকা রেখা, যা চোখে পড়বে না, আবার পড়বেও। মিনু ঘরে ঢুকে দেখলেন তিথি খুব সাবধানে চোখে কাজল দিচ্ছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তিথি বলল, তুমি কিছু বলবে? না। তাহলে দাঁড়িয়ে আছো কেন, চলে যাও। মিনু ক্ষীণ স্বরে বললেন, তোমাকে দেখতে পারিস না তিথি? মার দিকে না তাকিয়ে বলল, পারি না। আমি কি করেছি? আমার দোষটা কি? আমি কি তোমাকে কোনো দোষ দিয়েছি? দোষ ছাড়া আমি দেখতে পারি না। মিনু খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, উরু চিঠি দিয়েছে। তিথি কিছু বলল না। মিনু বললেন, তোর টেবিলের উপর রাখছি। আমার টেবিলের উপর রাখছো কেন? আমি এসব চিঠি ফিটি পড়বো না, ভাল লাগে না। মিনু চলে গেলেন। তিথি অবশ্যই ঘর থেকে বেরোবার আগে বোনের চিঠি পড়ল, একবার না দুবার পড়ল।
খুবই সংক্ষিপ্ত চিঠি, মার কাছে লেখা। মা, আমার সালাম নিও। আমি বুঝতে পারছি তোমরা ওর টাকাটা দিতে পারছো না কিংবা দিচ্ছ না। আমি ওই নিয়ে আর কিছু বলবো না, কিন্তু মা, তোমার পায়ে পড়ি, আমাকে কিছুদিন তোমাদের কাছে এনে রাখো। আমি এখানে মরে যাচ্ছি। হিরুকে পাঠাও মা, আমাকে নিয়ে যাক। তোমার অরু। এত সংক্ষিপ্ত চিঠি অরু কখনো লেখে না, তার চিঠি হয় দীর্ঘ। চিঠির শেষের দিকে এসে বাবার বাড়ির সবার সম্পর্কে কিছু না কিছু লেখা থাকে। এই চিঠিতে সেসব কিছুই নেই। তিথি ভাবতে চেষ্টা করলো বড় আপা কি ধরনের কষ্টে আছে, কষ্টের নমুনাটা কি। বড় আপার কষ্টের সঙ্গে তার কষ্টের কি কোনো মিল আছে? সম্ভবত নেই। সে যে জাতীয় যাতনা বোধ করছে, বড় আপার সে সম্পর্কে কোনো ধারণা নেই, ধারণা থাকার কথাও না। তার বয়স তখন কত, 15 নাকি 16। এসএসসি পরীক্ষা দিয়েছে, তখন রেজাল্ট হয়নি। বাবা তাকে পাঠালেন মঞ্জুর সাহেবের কাছে, বাবার দূর সম্পর্কের ভাই। তিনি তাকে কখনো দেখেননি। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। এজি অফিসে কাজ করেন, থাকেন সরকারি কোয়ার্টারে। তাকে একটা চিঠি দিতে হবে। চিঠিটি বাবার জবানিতে লিখেছে তিথি। চিঠির বিষয়বস্তু খুবই সাধারণ। জালালউদ্দিন সাহেব তার ফুফাতো ভাইকে জানাচ্ছেন যে তিনি সাময়িকভাবে খুবই অসুবিধায় পড়েছেন। যদি 200 টাকা তাকে দেওয়া হয় তাহলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। টাকাটা তিনি এই সামনের মাসে যে করে হোক ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি নিজেই আসতেন, ইদানিং চোখের একটা সমস্যার জন্য আসতে পারছেন না। চিঠি নিয়ে যাবার কথা হিরুর। সে গম্ভীর গলায় বলল, এ তো ভিক্ষা চাওয়া, যাকে বলে বেগিং। আমি বেগিং বিজনেসে থাকতে পারবো না। জালালউদ্দিন কিছুতে তাকে রাজি করাতে পারলেন না। শেষটায় মেয়েকে বললেন, তুই যাবি তিথি, গভর্নমেন্ট কোয়ার্টার, খুঁজে বের করতে কোনো অসুবিধাই হবে না। পারবি মা? তিথি বলল, উনি যদি চিনতে না পারেন? বলিস কি তুই, চিনতে পারবে না মানে? পরিচয় পেলে দেখবি কত খাতির যত্ন করে। টাকা যদি না দেন তাহলে তো বাবা খুব লজ্জার ব্যাপার হবে। তোর লজ্জা কিসের? তুই তো আর টাকা চাসনি, আমি চেয়েছি, লজ্জা হলে আমার হবে। আমার কেন জানি মনে হচ্ছে উনি খুব খারাপ ব্যবহার করবেন, বিরক্ত হবেন। আহা, গিয়ে দেখ না, বিশিষ্ট ভদ্রলোক। যদি চিনতে না পারেন? মঞ্জু সাহেব তাকে চিনতে পারলেন, হাসি মুখে বললেন, তোমাকে খুব ছোটবেলায় দেখেছি, তোমার মনে নেই? তবে তোমার বড় বোনের নিশ্চয় মনে আছে। কি যেন নাম বললে? অরুণিমা না? জি, ডাকনাম অরু। তোমার বাবার তো আবার খুব কাব্যিক নাম রাখার বাতিক। তোমার নাম কি? তিথি। বাহ, খুব সুন্দর নাম। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলেন। তিথিদের অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন এবং আন্তরিক ভঙ্গিতে বললেন, এই সাময়িক সাহায্যে তো কিছু হবে না, স্থায়ী কিছু করতে হবে। কিভাবে করা যায় সেটা হচ্ছে কথা। তোমার ভাইকে পাঠিয়ে দিও, আমার কিছু জানাশোনা আছে, দেখি কোথাও লাগিয়ে দেওয়া যায় কিনা। তিথির মনে যে চাপা উদ্বেগ ছিল তা দূর হয়ে গেল। বাবার এই ফুফাতো ভাইকে তার পছন্দ হলো। ছোটখাটো মানুষ, সারাক্ষণ পান খাচ্ছেন, একটু পর পর পানের রস গড়িয়ে পড়ছে। সরুয়া টানার মতো করে সে রস টেনে নিচ্ছেন। মাথায় এক গাছি চুলও নেই, চকচকে টাক। কিছুক্ষণ পর টাকে হাত বুলাচ্ছেন। তখন তার মুখের ভঙ্গি দেখে মনে হয় টাকে হাত বুলালে তিনি খুব আরাম পাচ্ছেন। তিথি খানিক গল্পগুজব করল, সহজ স্বরে বলল, বাসায় আর কেউ নেই কেন? চাচি কোথায়? ও গফরগাঁও থাকে, ছেলেমেয়েরা ওখানকার স্কুল কলেজে পড়ে। ঢাকায় এত খরচ চালান কি সহজ ব্যাপার? সরাসরি বাসা পাওয়াই রক্ষা হয়েছে। অর্ধেক সাবলেট করে দিয়েছি, আমি 2টা ঘর নিয়ে থাকি। একা একা খারাপ লাগে না আপনার? না, সপ্তাহে সপ্তাহে যাই, বৃহস্পতিবার দুপুরে চলে যাই, শনিবারে সকালে আসি। খানিকটা কষ্ট হয়, কি আর করার বলো। খাওয়া দাওয়া কোথায় করেন? বেশিরভাগ সময় নিজেই রাঁধি, বাইরেও খাই। তিনি তিথিকে সুজির হালুয়ারে দেখা হলেন। 200 টাকা দিয়ে নিজে এসে একটা রিক্সা ঠিক করে রিক্সার ভাড়াও দিয়ে দিলেন। তিথিকে বললেন, একা একা ঢাকা শহরে ঘোরাফেরা করা ঠিক না, তোমার বাবাকে বলবে আর যেন তোমাকে এভাবে না পাঠায়। তিথিকে পরের মাসে আবার আসতে হলো। এবারের আবেদন 100 টাকার, যে করেই হোক দিতেই হবে। মঞ্জু সাহেব টাকা দিলেন এবং সেদিনও সুজির হালুয়া রেঁধে খাওয়ালেন। তবে ওই দিনের মতো গল্পগুজব আর হলো না, বা এগিয়ে এসে রিক্সাও ঠিক করে দিলেন না। তারপরের মাসে তিথি আবার এলো, সারা পথ কাঁদতে কাঁদতে আসলো। টাকা চাইতে হবে এই দুঃখে তার মরে যেতে ইচ্ছা করছে। বাসে বসে তার মন চাইছিল একটা ট্রাকের সঙ্গে এই বাসটার অ্যাক্সিডেন্ট হোক, এই অ্যাক্সিডেন্টে যেন সে মারা যায়। সে মরল না। একসময় মঞ্জু সাহেবের বাসায় করা নাড়ল। মঞ্জু সাহেব দরজা খুললেন, তবে তাকে দেখে খুব অবাক হলেন না। শুকনো গলায় বললেন, কি খবর? তিথি মাথা নিচু করে বলল, বাবা এই চিঠি দিয়েছে। আবার চিঠি? এসো, ভেতরে এসো। তিথি ভেতরে এসে বসল। মঞ্জু সাহেব বললেন, এবার কত টাকা চেয়েছে? 100। তিথির ধারণা ছিল এবারে তিনি টাকা দেবেন না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। তিনি 50 টাকা 2টো নোট তিথির হাতে দিলেন এবং বললেন, ঘেমে টেমে কি হয়েছে? ফ্যানের নিচে বসো, বিশ্রাম করো। জি না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, টুকুর খুব জ্বর, ডাক্তার আনতে হবে।
2-3 মিনিট বসে গেলে কোনো ক্ষতি হবে না। তিনি হাত ধরে তিথিকে তার পাশে বসালেন। পর মুহূর্তে তিথিকে জড়িয়ে ধরলেন। তিথি ভয় কাঠ হয়ে গেল। কোনো মতে বলল, ছাড়ুন চাচা, আমাকে ছেড়ে দিন। তিনি আহ বলে বিরক্ত প্রকাশ করলেন। তিথিকে ছাড়লেন না। তিথি চিৎকার করতে চেষ্টা করলো, গলাতে কোনো শব্দ বেরোলো না। সিগারেটের গন্ধ ভরা পান খাওয়া একটা মুখ তার মুখের ওপর লেপ্টে রইল। দুহাত মাকড়সার মতো তার শরীরে কিলবিল করতে লাগলো। এরপরে কি ঘটলো সে মনে করতে পারে না। শুধু যা মনে আছে তা হচ্ছে সে বেতের সোফায় চিত হয়ে পড়ে আছে। মঞ্জু সাহেব একটা বাটিতে সুজির হালুয়া বানিয়ে এনে তাকে বলেছেন, এই তিথি, নাও হালুয়া খাও। এরপরও অনেকবার তিথিকে তার কাছে আসতে হয়েছে। প্রতিবারই মঞ্জু সাহেব তাকে টাকা দিয়েছেন এবং বলেছেন দরকার হলে আসবে, কোনো অসুবিধা নেই। তিথি বড় আপার চিঠি টেবিলে রাখতে রাখতে মৃদু স্বরে বলল, তুমি তো সুখে আছো আপা। কত সুখে তুমি আছো জানো না। জানলে এরকম চিঠি লিখতে না। এ হচ্ছে নিজের সঙ্গে বিড়বিড় করে বলা। নিজের সঙ্গে কথা বলার এই অদ্ভুত অসুখ তিথির ইদানিং হয়েছে। মনে মনে ভাবা কথাগুলো সশব্দে বের হয়ে আসে। রিকশায় আসতে একবার এরকম হলো। রিকশাওয়ালা তিথির বিড়বিড় শুনে চমকে মাথা ঘুরিয়ে তাকালো। অবাক হয়ে বলল, কি কন আফা, এগুলো কি পাগল হওয়ার লক্ষণ? একসময় সে কি পাগল হয়ে যাবে? হয়তো হবে, কিংবা কে জানে, হয়তো এখনই সে খানিকটা পাগল। বাড়ি থেকে বেরোবার মুখে হিরুর সঙ্গে দেখা। হিরু বলল, তিথি, যাচ্ছিস কোথায়? তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, আর্জেন্ট। তিথি বলল, আমার কোনো জরুরি কথা নেই, বিরক্ত করিস না তো। হিরু সঙ্গে সঙ্গে হাসতে লাগলো। আমার কোনো জরুরি কথা নেই, বিরক্ত করিস না তো। হিরু সঙ্গে সঙ্গে হাসতে লাগলো। তিথি বলল, কেন বিরক্ত করছিস? তুই আমাকে 3000 টাকা জোগাড় করে দিতে পারবি? না, এর জন্য তুই আমাকে তোর পা ধরতে বলিস, আমি তোর পা ধরে থাকবো। টাকাটা আমার খুবই দরকার। দরকার হলে চুরি কর, ছিনতাই কর, কানে দুল পরে মেয়ারা যায়, ওইসব দুল ধরে টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যা। তুই কি পাগল হয়ে গেছিস তিথি? আমি ভদ্রলোকের ছেলে না? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে। তুইও ভদ্রলোকের ছেলে, আমিও ভদ্রলোকের মেয়ে। আমি টাকা কিভাবে আনি তুই জানিস, নাকি তোর জানা নেই? হিরো চুপ করে গেল। তিথি বলল, আমি কিভাবে টাকা আনি সেটা কেউ জানে না, আবার সবাই জানে। মজার একটা খেলা। তুই আমার পেছন পেছন আসবি না। যদি আসিস তাহলে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দেবো। হিরু দাঁড়িয়ে পড়ল। তিথিকে বিশ্বাস নেই, এই কাণ্ড সে সত্যি সত্যি করে বসতে পারে। একবার নর্দমায় পড়ে গেলে 14 বার গোসল করলেও গন্ধ উঠবে না। হিরুর মন খারাপ হয়ে গেল। তিথির কাছে সে টাকা পাবে না, এটা জানতো। টাকা চাওয়ার উদ্দেশ্য ভিন্ন। হিরুর ধারণা ছিল টাকার কথা শুনে তিথি বলবে, এত টাকা তুই কি করবি? তখন হিরু কারণটা ব্যাখ্যা করবে। কারণটা বেশ অদ্ভুত। আজকে হাঁটতে হাঁটতে সে পীর সাহেবের কাছে গিয়েছে। খালি হাতে গিয়েছে, এজন্য সে আর তার সঙ্গে দেখা করল না। উঠোনে মাথা কামানো এক লোকের সঙ্গে গল্প জুড়ে দিল। মাথা কামানো লোকটির নাম সবুর। তার বাড়ি কালিয়াকৈর। মাস 3 আগে বিয়ে করেছে। গত সপ্তাহে তার বউ হঠাৎ পালিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ খবর করেও সে বউয়ের সন্ধান না পেয়ে পীর সাহেবের কাছে এসেছে। পীর সাহেবের সঙ্গে এখনো দেখা হয়নি। হিরু বলল, ঠিক জায়গায় এসে পড়েছেন ভাইজান, মোটেও চিন্তা করবেন না। 1 মিনিটের মামলা, পীর সাহেব ফরফর করে সব বলে দেবেন। সত্যি? সত্যি মানে? আমার নিজের ইয়ঙ্গার ব্রাদার মিসিং হয়ে গেল। তার নাম টুকু। পীর সাহেবকে বললাম, উনি বললেন চিন্তা করিস না, 1 সপ্তাহের মধ্যে ফিরবে। ফিরলো 1 সপ্তাহের মধ্যে? ফিরবে না মানে? পীর সাহেবের সঙ্গে আর কি চলে না। ডাইরেক্ট অ্যাকশন। আপনি খালি হাতে আসেননি তো? 100 টাকা এনেছি, গরিব মানুষ। টাকা পয়সা পীর সাহেব নেবেন না। টাকা পয়সা ওনার কাছে তেজপাতা। সিগারেট দিতে হবে, বিদেশি সিগারেট। বিদেশি কি সিগারেট? ধরেন ডানহিল, ব্যানসন। মোড়ের দোকানে গিয়ে বললেই হবে পীর সাহেবের সিগারেট। ওরা জানে বাজারের চেয়ে কম রেটে পাবেন। যান, সিগারেট নিয়ে আসেন। পীর সাহেবকে কদমবসি করে সিগারেটের প্যাকেটটা বাম হাতে রাখবেন। সবুর মিয়া সিগারেট আনতে গেল। আর তখনই বাড়ির ভিতর থেকে পীর সাহেব খালি পায়ে বেরিয়ে এলেন। বারান্দায় এবং উঠোনে এতগুলো লোক বসা। কাউকে কিছু না বলে হিরুকে হাত ইশারা করে ডাকলেন। হতভম্ব হিরু ছুটে গেল। পীর সাহেব বললেন, তুই বিসমিল্লাহ বলে একটা ব্যবসা শুরু কর। ব্যবসায় তোর তরক কি হবে? স্বয়ং নবী করিম ব্যবসা করতেন। হিরু কাপা কাপা গলায় বলল, কিসের ব্যবসা করব? পীর সাহেব গম্ভীর গলায় বললেন, তোর ব্যবসা হবে গরম জিনিসের। একটা চায়ের দোকান দে। এই বলে পীর সাহেব আবার ঘরে ঢুকে গেলেন। কি আশ্চর্য যোগাযোগ! তারপরের দিনই সে কল্যাণপুরের বশির মোল্লার দোকানে চা খেতে বসেছে। বশির মোল্লা বলল, দোকান বেচে দিব হিরু ভাই, খদ্দের যদি পান একটু বলবেন। হিরু গম্ভীর হয়ে বলল, বেচবেন কেন? চালু দোকান। চালু কোথায় দেখলেন? দিনে 50 কাপ চা বেচতে পারি না। 20-25 কাপ পাড়ার ছেলেরা খায়। দাম চাইলে বলে খাতায় লিখে রাখেন। দাম কত চান দোকানের? 10,000 পাইলে রাখবো না। 10,000? দোকানে আপনার কি কি আছে? 2টা কেতলি,
15-20টা কাপ। 1000-3 হলে আমাকে বলবেন, ক্যাশ দিয়ে যাব, নো প্রবলেম। বশির মোল্লা আর কিছু বলল না, চিন্তিত মুখে দাঁত খোঁচাতে লাগলো। এইসব হচ্ছে যোগাযোগ, এরকম যোগাযোগ আপনা আপনি হয় না, উপরের নির্দেশ লাগে। পীর সাহেবের দোয়ায় অ্যাকশন শুরু হয়ে গেছে। এরা হচ্ছেন অলি মানুষ, এদের দোয়া কোরামিন ইঞ্জেকশনের মতো, সঙ্গে সঙ্গে অ্যাকশন। হিরুর ইচ্ছা ছিল টাকা চাওয়া উপলক্ষে পুরো ঘটনাটা তিথিকে বলবে। তিথি সেই সুযোগ দিল না। পীর সাহেবের দোয়ার ফল তো সে একা ভোগ করবে না, সবাই মিলে ভোগ করবে। তার টাকা পয়সা হলে সে কি ভাই বোনকে ফেলে দেবে? অবশ্যই না। ভাই বোন, ফাদার মাদার এরা থাকবে মাথার উপরে। 13। ফরিদার চোখ দুটি আজ যেন উজ্জ্বল, আরো তীক্ষ্ণ। চুল গনগনে কয়লার মতো ঝকঝক করছে। তার পরনের শাড়িটাও লাল। মাথার চুলগুলো কেন জানি লালচে দেখাচ্ছে। শুধু মুখের চামড়া আর হলুদ হয়েছে, এমন হলুদ যেন মনে হয় হাত দিয়ে ছুলে তাতে হলুদ রং লেগে যাবে। ফরিদা বললেন, বসো তিথি, চেয়ার টেনে বসো। তিথি বলল, আপনি আমাকে ডেকেছেন? ফরিদা চুপ করে রইলেন, তবে খুব আগ্রহ নিয়ে তিথির দিকে তাকালেন। তার জলজলে চোখের মনিতে এক ধরনের কৌতুক। তিনি হাসি মুখে বললেন, তুমি কি চোখে কাজল দিয়েছ নাকি? তিথি শান্ত স্বরে বলল, হ্যাঁ দিয়েছি। কেন, আমার মতো মেয়েদের চোখে কাজল দেওয়া নিষেধ? ফরিদা তিথির প্রশ্নের প্রতি মোটেও গুরুত্ব দিলেন না। নিজের মনে বললেন, বিয়ের আগে আমারও চোখে কাজল দেওয়ার শখ ছিল, খুব কাজল দিতাম। একদিন আমার মামা আমাকে বললেন চোখে কাজল দেওয়া ঠিক না, কাজল হচ্ছে কার্বন, কার্বনের সূক্ষ্মকণা চোখের ক্ষতি করে। ওই মামার কথা আমরা খুব বিশ্বাস করতাম। তিথি ফরিদাকে থামিয়ে দিয়ে বলল, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? গল্প করার জন্য। কেন, তুমি কি রাগ করছো? আমি পুষিয়ে দেব। কিভাবে পুষিয়ে দেবেন? গল্পের শেষে টাকা দেবেন ঘন্টা হিসাবে? ফরিদা হেসে ফেললেন, যেন তিথি খুব মজার কিছু বলেছে। তিথি বিস্মিত হলো। ফরিদা কেন হেসে ফেলেছেন তা তিনি বুঝতে না পেরে খানিকটা বিব্রতও বোধ করলো। ফরিদা বললেন, ওই দিন তুমি আমার উপর খুব রাগ করেছো, তারপর থেকে আমার মনটা খারাপ ছিল। নিজের পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন যদি রাগ করে আমার খারাপ লাগে না। তুমি বাইরের একটি মেয়ে, তুমি কেন আমার উপর রাগ করবে? আপনি কি এটা বলার জন্য ডেকেছেন? হ্যাঁ, আমার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা তোমাকে পরে বলছি। তার আগে তোমার জন্য একটা ধাঁধা আছে। এখানে একটা ছবি আছে, এই ছবিতে 3টা মেয়ে বসে আছে। এই 3জনের একজন আমি, সে একজনকে তুমি বের করে দেবে। যদি বের করে দিতে পারি তাহলে নিশ্চয়ই টাকা পয়সা দেবেন। তুমি চাইলে দেব, কিন্তু তুমি আমার সঙ্গে এমন কঠিন ভাষায় কথা বলছো কেন? খানিকক্ষণ সহজভাবে আমার সঙ্গে কথা বলো। অসুস্থ একজন মানুষের এই কথাটা রাখো। তিথি ছবিটা হাতে নিল। দেখেই মনে হচ্ছে 3 স্কুল বান্ধবী কোনো উপলক্ষে প্রথম শাড়ি পরেছে। 3জনই হাত ধরাধরি করে বসে আছে। পিছনে গোলাপ ঝাড়ে অনেক গোলাপ ফুটে আছে। ফটোগ্রাফার নিশ্চয়ই ভেবেচিন্তে এই কম্পোজিশন বের করেছেন। দেরি করছো কেন? বলো কোন মেয়েটা আমি? বলতে পারছি না। মেয়েগুলো দেখতে কেমন? রূপবতী। কি রকম রূপবতী সেটা বলো। খুবই রূপবতী। এই 3টির মেয়ের মধ্যে আর কোনো মিল দেখতে পাচ্ছ? না। খুব ভালো করে দেখো, আলোর কাছাকাছি নিয়ে দেখো। আমি আর কোনো মিল দেখতে পাচ্ছি না। 3টি মেয়ের মুখ 3 রকম। আরেকটা মিল আছে, এই 3জনের চিবুকের কাছে তিল আছে। ছবিতেও বোঝা যায় আমরা খুব বন্ধু ছিলাম, গলায় গলায় বন্ধু। ধরো আমাদের মধ্যে একজনের অসুখ হয়েছে, সেই স্কুলে যায়নি। আমরা 2জন স্কুলে গিয়ে যখন দেখতাম একজন আসেনি, তখন আমরাও স্কুল ফেলে বাসায় চলে আসতাম। আপনাদের চিবুকে তিল ছিল বলে আপনাদের এত বন্ধুত্ব ছিল? না, শুধু তিল না, আরও অনেক মিল ছিল আমাদের মধ্যে। আমরা 3জনই বেশ ভালো ছাত্রী ছিলাম। একজন তো ছিল খুবই ভালো, স্কুলে বরাবর ফার্স্ট সেকেন্ড হতো, অথচ ম্যাট্রিকের রেজাল্ট বের হলে দেখা গেল 3জনই সেকেন্ড ডিভিশন পেয়েছি। তাই নাকি? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় 3জনের বিয়ে হয়ে গেল, তারপরও মিল আছে। বলো তো মিলটা কি? আপনারা 3জনই এখন অসুস্থ? না, 2জন মারা গেছে, আমি শুধু বেঁচে আছি। এই বাচ্চাটা তো মৃত্যুর মতোই, তাই না? হ্যাঁ তাই। আপনার ওই 2 বান্ধবী কিভাবে মারা গেলেন? প্রথম মারা গেল ত্রিনা, বাচ্চা হতে গিয়ে মারা গেল। তারপর মারা গেল বরুণা, মেনিনজাইটিস হয়েছিল। কথা বলতে বলতে ফরিদা ক্লান্ত হয়ে পড়েছিলেন। হাতের ইশারায় তিনি তিথিকে পানির গ্লাস আনতে বললেন। তিথি পানি এনে দিল। সবটা খেতে পারলেন না, চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। তিথি বলল, আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। কোনো ওষুধপত্র কি আছে যা খেলে কষ্ট কমবে? না। আমি কি চলে যাব, না আপনি আমাকে আরো কিছু বলবেন? ফরিদা চোখ না মেলেই বললেন, যাও। তিথি বলল, আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি বরং আপনার পাশে বসে থাকি, ব্যথা যখন আরেকটু কমবে তখন যাব। ব্যথা কমবে না, তুমি যাও।
তিথি উঠে দাঁড়াতে ফরিদা বললেন, একটু বসো। তিথি বসলো না, দাঁড়িয়ে রইল। ফরিদা চোখ মেলে তাকালেন, খানিকক্ষণ ইতস্তত করে বললেন, তোমার নিজের চিবুকেও তিল আছে, এটা কি তুমি কখনো লক্ষ্য করেছো? তিথি কিছু বলল না। ফরিদা কঠিন কণ্ঠে বললেন, তোমার ভাগ্য আমার মতোই হবে। হলে কি আপনি খুশি হন? না, খুশি হই না। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার বন্ধ চোখের পাতা উপচে টপটপ করে পানি পড়তে লাগলো। মানুষের মন বড় বিচিত্র। তিথি ফরিদার চোখের পানি দেখে হঠাৎ অভিভূত হয়ে গেল। তার বুকের মধ্যে ঠেলে কান্না উঠে আসতে লাগলো। ফরিদা বললেন, তুমি কি একটু অজন্তার বাবাকে ডেকে আনবে? 5টার মধ্যে সে আসে, এখন 5টা 10 বাজে, সে নিচে আছে। তিথি দবিরুদ্দিনকে পেল না। বসার ঘরে অজন্তা একা একা বসেছিল। সে বলল, বাবা ছিলেন, আপনি এসেছেন শুনে শার্ট গায়ে দিয়ে কোথাও চলে গেলেন। বলতে বলতে অজন্তা মুখ টিপে হাসলো এবং একটু যেন লজ্জাও পেল। এই লজ্জার কারণ তার নিজের কাছেও স্পষ্ট নয়। আপনারা তখন শুনছিলেন প্রখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম এর 3য় পর্ব। পুরো সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।